হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। তো একটু আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে সিকিম দার্জিলিং এর কিছু গ্লিমস। আমি কয়েকদিন আগে কিন্তু সিকিম আর দার্জিলিং থেকে ঘুরে এসেছি। আর এই ট্যুরে আমার ট্যুরমেট ছিল আমার ওয়াইফ সহ আরও দুজন, রাকিব ভাই আর নিতু আপু। আমরা সবাই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিকিম আর দার্জিলিং ট্যুরের একটা ওভারভিউ দিব। নর্থ সিকিমের কিছু জায়গা আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি ছিল। আর আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ব্যাপার একটু মেনশন করি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা স্পন্সর করেছে মোশনারে। এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি হাই কোয়ালিটি ভিডিও অ্যাসেট পাবেন, যেমন ভিডিও টেমপ্লেট, স্টক ফুটেজ, ফটো, মিউজিক, সাউন্ড এফেক্ট ইত্যাদি ইত্যাদি। এটি ব্যবহার করা খুবই সহজ, কেবলমাত্র একটি ক্লিকের মাধ্যমেই আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন আপনার প্রয়োজনীয় অ্যাসেট। আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে একটি প্রফেশনাল লুক দিতে চান, সেই ক্ষেত্রে মোশনারের এই অ্যাসেটগুলো কিন্তু আপনাকে স্বল্প সময় সবচেয়ে এফেক্টিভ রেজাল্ট দিবে। ইভেন আপনি যদি একটা টিম হয়েও কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু মোশনারের বিল্ট ইন প্ল্যাটফর্ম রিভিউ রয়েছে, যেটি ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি আপনার টিমমেটদের সাথে কোলাবোরেট করে আপনার প্রজেক্টের কাজ করতে পারবেন। মোশনারে মূলত মেম্বারশিপ বেসড, আপনি মাসিক অথবা বাৎসরিক মেম্বারশিপ নিতে পারবেন এবং একবার মেম্বারশিপ নিয়ে নিলে আপনি কিন্তু যে কোনো কিছুই ডাউনলোড করে আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি চাইলে কিন্তু ফ্রি মেম্বারশিপটাও ট্রাই করতে পারেন, যদিও সেই ক্ষেত্রে সব অ্যাসেট আপনার কাছে অ্যাভেলেবল থাকবে না। তারপরও আপনি একটা আইডিয়া পাবেন মোশনারের ফ্লেক্সিবিলিটি সম্পর্কে। একবার ট্রাই করেই দেখুন না। চলুন শুরু করা যায়। আমরা ঢাকা থেকে প্রথমে নিউ জলপাইগুড়ি যাব, ট্রেনে করে মিতালি এক্সপ্রেসে। টিকিট নিয়েছিল ২৭০০ টাকা করে। মোটামুটি ৮:৩০টার দিকে আমরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেন রাত ১০টার সময়। ছোট্ট একটা স্টেশন এটি, সেখানে রাকিব ভাই আর নিতু আপু অলরেডি পৌঁছে গেছে। স্টেশনে আমাদেরকে এই ডিপার্চার কার্ডটা দিল এবং সেটা পূরণ করতে বলল। এরপরই চলে গেলাম ইমিগ্রেশনে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, টিকিট, ভ্যাকসিন কার্ড, ডিপার্চার কার্ড আর চাকরিজীবীদের জন্য এনওসি। ইমিগ্রেশন পার হয়ে চলে এলাম প্ল্যাটফর্মে। ট্রেন দাঁড়ানোই ছিল। ওভারঅল ট্রেনের পরিবেশ ভালোই ছিল, বসার স্পেস, লেগ রুম এনাফ ছিল, ইভেন চার্জিং পোর্টও ছিল। ট্রেন ঠিক ৯:৫০-এ ছেড়ে দিল। আর এই ট্রেন জার্নির ক্ষেত্রে নেক পিলো কিন্তু একদম মাস্ট, কারণ প্রায় ১২ থেকে ১৩ ঘন্টার একটা জার্নি এটা। সকাল সকাল ঘুম ভেঙে গেল। উঠেই দেখি চারদিকে কুয়াশা। সময়টা ছিল ডিসেম্বর, সো বুঝতেই পারছেন এটাই স্বাভাবিক। এখন আমরা বর্ডার ক্রস করছি। তো মোটামুটি 11:30টার দিকে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। ইমিগ্রেশনের বিশাল লাইন, এরই মাঝে দিয়ে গেল অ্যারাইভাল কার্ড। এটা পূরণ করে ফেললাম। দেন ইমিগ্রেশনের সব কাজ শেষ করে বের হয়ে গেলাম। স্টেশনের পাশেই একটা মানি এক্সচেঞ্জের দোকান থেকে রুপি করে নিলাম। আপনারা ডলার বা টাকা থেকে রুপি করতে পারবেন। আর এখান থেকেই আমরা সিম কার্ডও নিয়ে নিলাম। সিম নেওয়ার সময় আমাদের এক বুয়েটেন জুনিয়রের সাথে দেখা হয়ে গেল। এরপর চলে গেলাম ঢাকার রিটার্ন টিকিট কাটতে। এই টিকিটটা কাটতে আমাদের ৩.৫ ঘন্টার মতো সময় চলে যায়, কারণ তাদের প্রসেসটা খুবই স্লো। আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা যারা মিতালি এক্সপ্রেস করে আসবেন অবশ্যই ঢাকা থেকেই রিটার্ন টিকিটটা করে রাখবেন। তা না হলে এরকম ৩ থেকে ৪ ঘন্টা কিন্তু আপনাকে রিটার্ন টিকিট কাটতেই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো ফাইনালি রিটার্ন টিকিট নিয়ে নিলাম। টিকিটের দাম পড়েছিল ১৯১০ রুপি করে। এরপরে আমরা বের হয়ে এই গাড়িটা ভাড়া করলাম, যাব দার্জিলিংয়ে, আর ভাড়া নিয়েছিল ১৬০০ রুপি। আমরা বিকাল ৫টার দিকে রওনা দিলাম আর রাত ৯টার দিকে আমরা দার্জিলিংয়ে যেয়ে পৌঁছে গেলাম। আমরা একটা বেসিক হোমস্টেতে ছিলাম। এমন ২টো রুমের ভাড়া নিয়েছিল ৩,০০০ রুপি। ব্যাগ রেখে বের হয়ে পড়লাম। একটা লোকাল দোকান থেকে খেয়ে নিলাম এই থালিটা, দাম পড়েছিল ৮০ রুপি। এরপর চলে গেলাম রাতের দার্জিলিং শহর এক্সপ্লোর করতে। তখন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর শীত। দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের আইকনিক টয় ট্রেনের স্টিম ইঞ্জিন। আর দার্জিলিংয়ে আসলে সবাই কিন্তু স্টিম ইঞ্জিনের সাথে ছবি তুলে। এটা হচ্ছে দার্জিলিং রেল স্টেশন। দার্জিলিংয়ে সব দোকানেই প্রায় ৮টা-৯টার মধ্যে বন্ধ হয়ে যায়, সো খুব একটা কিছু করার থাকে না রাতে। তবে গ্লিনারিস নামে এই ক্যাফেটার সামনে কিন্তু সারা রাত ধরেই ঝলমলে আলো দেয়া থাকে। এটা দারুণ লাগে, আপনারা কিন্তু চাইলে এখানে ছবি তুলতে পারেন। তো মোটামুটি রাত ১২টা-১টা পর্যন্ত ঘুরে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম। এখন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের ট্রাভেলের মেইন ডেস্টিনেশন হচ্ছে নর্থ সিকিম,
তাই আমরা দার্জিলিংয়ে বেশি সময় দিব না। আজকে 12টার দিকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। সো এর আগেই আমরা দার্জিলিং শহর যতটুকু সম্ভব ঘুরে দেখব। এটা হচ্ছে দার্জিলিংয়ের আইকনিক টয় ট্রেন। দার্জিলিং স্টেশনে এর ডিটেলস আপনারা জানতে পারবেন। ডিজেল ইঞ্জিনের টয় ট্রেনের রেল টিকিট খুব সম্ভব 800 রুপি করে, আর স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে সেটা 1400 রুপি করে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ দেখতে পাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার জন্য এখন একদমই দেখা যাচ্ছে না। আমি যখন 2017 সালে এসেছিলাম তখন ভিউটা ছিল এরকম। সো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটাই লাকের উপর ডিপেন্ড করে। স্টেশনের পাশেই পাবেন জিপ স্ট্যান্ড। আপনারা চাইলে বিভিন্ন স্পট ঘোরার জন্য এখান থেকেই জিপ রেন্ট করতে পারবেন। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত কেভেন্টার্স। অলরেডি কিন্তু দেখেন ঢোকার জন্য লাইন হয়ে গিয়েছে। যাই হোক, আমরা গ্লেনারিস ক্যাফেতে নাস্তা করতে চলে গেলাম। এটাও কিন্তু বেশ পপুলার। বেলকনিতে খুব সুন্দর ভিউ সহ একটা টেবিলে বসে গেলাম এবং নাস্তা করে নিলাম। সে সময়টাতে বেশ ভালো লাগছিল। নাস্তা শেষ করেই মল চত্বরের দিকে আগালাম। মাঝে কিছু চায়ের দোকান থেকে চাও কিনে নিলাম। এই জায়গাটা হচ্ছে মল চত্বর, দার্জিলিংয়ের বেশ কমন একটা জায়গা। এখানে বিশাল একটা বইয়ের দোকান চোখে পড়লো, নাম অক্সফোর্ড বুক। আপনি যদি একজন বইপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে জায়গাটা। এছাড়াও এখানে আপনারা স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। পাশেই একটা লোকাল মার্কেট ছিল, সেখানেও যেতে পারেন। আর আপনি যদি বাম দিকের রাস্তা ধরে সামনে আগান তাহলেই চার্চটা দেখতে পারবেন। যাই হোক, আমরা 2টার দিকে গ্যাংটক যাওয়ার জন্য এই গাড়িটা ভাড়া করে ফেললাম। গ্যাংটক যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো এবং ভাড়া নিয়েছিল 4000 রুপি। চলার পথে হুট করে দেখলাম অনেক কুয়াশা পড়া শুরু হয়েছে, কেমন যেন ভুতুড়ে লাগছিল পরিবেশটা। বর্ষাকালে মেঘালয়ের রাস্তাগুলো এরকম পেয়েছিলাম। যাবার পথে আমরা লামাহাট ইকো পার্কে থামলাম। 15 রুপি করে টিকিট। এটা মূলত বিশাল বিশাল পাইন গাছের একটা ফরেস্ট বলতে পারেন। গাছগুলোকে দেখে সত্যিই অবাক হবেন যে এত বিশাল। এখানে আপনার ভালো লাগবে। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা খুব একটা বেশি গভীরে যেতে পারিনি, তবে ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর। রওনা দিয়ে দিলাম গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন নিচের দিকে নামছি। মাঝে একটা জায়গাতে নেমে আমরা খেয়ে নিলাম মোমো আর ম্যাগি। আমরা 6টার দিকে পৌঁছে গেলাম র্যাংপো চেকপোস্টে। এখানে আমাদেরকে ইনার লাইন পারমিট নিতে হবে এবং এর জন্য প্রয়োজন হবে পাসপোর্ট, ভিসার ফটোকপি এবং একটা পাসপোর্ট সাইজের ছবি। পারমিট নেবার পর সেখানে এন্ট্রি সিল নিতে হবে। আবার যাত্রা শুরু করলাম। আমরা মোটামুটি রাত 8টার দিকে গ্যাংটকে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমরা মাস্কাটেল জিমখান নামে এই হোটেলটা নিয়েছিলাম। ছিমছাম সুন্দর একটা হোটেল, রুমগুলো কিন্তু বেশ বড়। আমাদের এই হোটেল রুমগুলো পার নাইট নিয়েছিল 2500 রুপি। ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম। এই শহরটা পাহাড়ের উপর অবস্থিত, তাই অনেক উঁচু নিচু রাস্তা চোখে পড়বে। গ্যাংটকের আইকনিক প্লেস এমজি মার্গে চলে আসলাম। জায়গাটা বেশ উৎসব মুখর, অনেক মানুষের আনাগোনা ছিল। আর এখানেই দেখা হয়ে গেল এক ঝাঁক বুয়েটিয়ান জুনিয়রদের সাথে। তো এমজি মার্গ ঘুরে আমরা ট্রাভেল এজেন্সি খোঁজা শুরু করলাম নর্থ সিকিম যাওয়ার জন্য, কারণ এজেন্সি ছাড়া আপনি নর্থ সিকিমে ঘুরতে পারবেন না। আমরা সানফ্লাওয়ার ট্রাভেলস নামে একটা এজেন্সি খুঁজে পেলাম এবং সেটারই একটা প্যাকেজ নিয়ে নিলাম। পার পার্সন নিয়েছিল 3200 রুপি। নর্থ সিকিমের লাচুংয়ে নিয়ে যাবে, সেখানে এক রাত নাইট স্টে, পরদিন ঘোরাবে ইয়াংথাং ভ্যালি এবং রাস্তা ভালো থাকলে 0 পয়েন্ট। আবার সেদিন রাতেই পৌঁছে দিবে গ্যাংটকে। আর এই সব কিছুর সাথে থাকছে 3 বেলা খাবার ইনক্লুডেড। কিন্তু আমি সানফ্লাওয়ার ট্রাভেলস রেকমেন্ড করছি না, কারণ তাদের সার্ভিস বাজে ছিল। রাতে আমরা ডিনার করলাম ডমিনোজে, দেন আরও কিছুক্ষণ ঘুরে ফিরে এলাম আমাদের হোটেলে। পরদিন আমাদের ভারী ব্যাগগুলো হোটেলে রেখে একটা ট্যাক্সিতে করে চলে আসলাম নাথুলা স্ট্যান্ডে। এই গাড়িতে করেই আমরা যাব নর্থ সিকিমের লাচুংয়ে। এটা একটা শেয়ার্ড জিপ, তাদের মানুষ ছাড়া আমরা মোট 9 জন। মোটামুটি আমরা 11টার দিকে রওনা দিয়ে দিলাম। যাবার পথের রাস্তাটা খারাপ না, ভালোই। পথে তারা নামিয়ে 7 সিস্টার্স নামে একটা ঝর্ণা দেখিয়েছিল। সেখানে আমরা চা আর গরম গরম মোমো খেয়ে নিলাম। মোমো এখানকার সবচেয়ে কমন ফুড, সো অনেক মোমো খাওয়া হবে। দুপুরে খাওয়ার জন্য এই হোটেলে থামায়। সেখানে আমাদের গাড়ির অন্যান্য যাত্রীদের সাথে পরিচয় হয়। উনাদের বাড়ি বগুড়াতে। আর ডান দিকে যাকে দেখছেন সে আরেকজন বুয়েটিয়ান জুনিয়র। আন্টি নিজেই কিন্তু আমাদেরকে ভাত তুলে দিয়েছেন। খুবই চমৎকার মানুষ তারা। খাবারের মেনু আহামরি কিছু না, ভাত, সবজি, ডাল আর ডিম, কিন্তু খেতে বেশ ভালো ছিল। বেশ মজা করেই খেয়েছিলাম। তো বেশ লং একটা জার্নি শেষে আমরা 7:30টার দিকে লাচুংয়ে পৌঁছালাম। এই গেস্ট হাউসে আমাদের থাকার ব্যবস্থা করেছে সানফ্লাওয়ার ট্রাভেলস, কিন্তু ভিতরে যেয়ে দেখি ইলেকট্রিসিটি নেই, মোমবাতি জ্বালিয়ে রেখেছে। আর তাদের সাথে কথা ছিল তারা আমাদেরকে 2টো রুম দিবে, কিন্তু তারা দিয়েছে 1টি রুম। তো তাদের সাথে মোটামুটি অনেকক্ষণ কথা বলার পর ফাইনালি আমাদেরকে নতুন একটা হোটেলে রিলোকেট করে এবং কিছুটা বার্গেন করার পর রিকোয়ারমেন্ট ওয়াইজ রুম দিয়ে দেয়। সেটা বেশ ভালোই ছিল। প্রচণ্ড শীত এখানে,
এখন প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আমরা গরম গরম ম্যাগি খেতে পাশেই একটা ছোট্ট দোকানে চলে গেলাম। গরম গরম ম্যাগি বানানো হচ্ছে। এতগুলো মরিচ থাকার পরেও কেন যেন কোনো ঝালই লাগছিল না। প্রচণ্ড ঠান্ডা ছিল, এটার জন্য হতে পারে। এরপরেই সবাই রুমে আড্ডা দিলাম। মোটামুটি রাত 10টার দিকে তারা আমাদেরকে খেতে ডাকলো। মেনু হচ্ছে ভাত, ডাল, সবজি আর চাইলে মুরগি। দেখে বেশ সাধারণ মনে হলেও এই ট্রিপের মধ্যে আমার খাওয়া বেস্ট মিল ছিল এটি। খুবই মজা করে রান্না করেছে এবং আমরা সবাই কিন্তু অনেক তৃপ্তি নিয়ে খেলাম। আর লাচুংয়ে শীতটা খুবই বেশি ফিল হয়। আমি কিন্তু 3টা মোটা মোটা জামা পরে আছি, তারপরেও কিন্তু শীতে কাঁপছি। সো অবশ্যই এনাফ শীতের কাপড় আপনারা নিয়ে আসবেন। পরদিন সকাল 6টায় উঠে পড়লাম। আজকে যাব ইয়ামথাং ভ্যালি এবং যদি রাস্তা খোলা থাকে তাহলে 0 পয়েন্ট। নাস্তা করতে চলে আসলাম। গরম গরম লুচি আর ডাল, খেতে বেশ মজা। খেয়ে হোটেল থেকে বের হতেই চোখে পড়লো বিশাল একটা পাহাড়। দেখে কেন যেন খুবই ভালো লাগছিল। এরকম একটা বিশাল পাহাড়ের পাশেই ঘুমিয়েছি, ভাবতে কেমন যেন অন্যরকম লাগছিল। আমরা আরও কাছাকাছি যেয়ে একটা বেটার ভিউতে চলে আসলাম। এই পাহাড়টা দেখে ইউরোপের দেখা কিছু ভিডিওর কথা মনে পড়লো, যেগুলো অনেকটা এরকমই ছিল। আমরা হোটেলের পাশে একটা দোকান থেকে এই জুতোগুলো ভাড়া করে নিলাম 100 রুপি করে। যদিও আমাদের কোনো কাজে লাগেনি, কিন্তু সলিড বরফে হাঁটতে নাকি এগুলো কাজে দেয়। তো আমরা উঠে পড়লাম গাড়িতে। একটু দূর আসার পরেই আশেপাশে বিশাল বিশাল পাহাড়গুলো আমরা ক্রস করছিলাম। দৃশ্যগুলো বেশ চমৎকার লাগা শুরু করলো। একের পর এক পাহাড় ক্রস করে যাচ্ছি। পুরোটা সময় আমি পেছনের খোলা অংশ দিয়ে তাকিয়েছিলাম। এত বিশাল, এত সুন্দর লাগছিল যে বলার মতো না। এই ট্রিপে আমার প্রথমবারের মতো মনে হলো, ওয়াও কি অসাধারণ দৃশ্য দেখছি। পাহাড় দেখেও এত ভালো লাগতে পারে। পুরো রাস্তাটাই আমি বেশ উপভোগ করতে করতে আগাচ্ছিলাম। হঠাৎই রাস্তার চারপাশে বরফ দেখতে শুরু করলাম। এটা আমার জীবনে প্রথম বরফ দেখা বলতে পারেন। সাদা সাদা তুলার মতো বরফ জমে আছে আর তার মাঝেই চলছি। কি অসাধারণ ব্যাপার। দৃশ্যগুলো আমার এক্সপেকটেশনকে আরও ছাড়িয়ে গেল যখন আমি এই সাদা কালো পাহাড়টা দেখলাম। আমার এই ট্রিপের মধ্যে দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হলো এই পাহাড়ের অংশটা। যেন যে সৌন্দর্য দেখতে এসেছি তার থেকেও অনেক সুন্দর ও বিশাল কিছু দেখছি। আমি সবসময় ইউরোপের ল্যান্ডস্কেপকেই এরকম ইমাজিন করেছিলাম, কখনো ভাবিনি ইন্ডিয়াতে আমি এরকম ল্যান্ডস্কেপ দেখতে পারবো। যতই আগাচ্ছিলাম মনে হচ্ছিল এই কোথায় চলে আসলাম। যাই হোক, অসাধারণ এই রাস্তাটা পার করে আমরা পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি। নেমেই গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। আর যদি কারো অনেক বেশি শীত লাগে আপনারা কিন্তু চাইলে এখানে গরম কাপড় ভাড়া করতে পারেন। তো এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। তবে এই ভ্যালিটা আমার কাছে খুব একটা বেশি আহামরি লাগেনি। তার চেয়ে বরং আমরা আসার সময় যে রাস্তাটা পার করেছিলাম সেটা আরও অনেক বেশি সুন্দর ছিল। তবে বরফ পড়লে হয়তো জায়গাটা বেশ সুন্দর লাগবে। ইয়ামথাং ভ্যালিতে দেখা হয়ে গেল আরও এক ঝাঁক বুয়েটিয়ান জুনিয়রদের সাথে। দেখা হয়ে গেল কয়েকজন বাংলাদেশির সাথেও। যাই হোক, আমাদের ড্রাইভার আমাদেরকে জানালো সামনের রাস্তা বরফে ঢেকে যায়নি, তাই আমরা 0 পয়েন্টে যেতে পারবো। 500 টাকা করে পার হেড এক্সট্রা দিতে হলো। রওনা হয়ে গেলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। যাবার পথে রাস্তায় একটা সুন্দর জায়গাতে নামলাম আমরা। জায়গাটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আশেপাশে সবকিছুই সাদা কালো হওয়া সত্ত্বেও দেখে খালি মুগ্ধই হচ্ছিলাম। এত বিচিত্র একটা ল্যান্ডস্কেপ। দূরে বিশাল বিশাল সাদা কালো পাহাড় দেখা যাচ্ছে। এক কথায় অসাধারণ। মোটামুটি সবাই স্নো নিয়ে ছোড়াছড়ি করছে। প্রথমবারের মতো স্নো হাতে নিলাম। পানির ধারাতে বরফ জমতে দেখলাম, আবার পানির ফোঁটা বরফ হতে দেখলাম। এই জায়গাটা আমার অনেক অনেক ভালো লেগেছে। সত্যি বলতে ওই মুহূর্তে আমার মনে হয়েছিল এই ট্যুরটা টোটালি ওয়ার্থ ইট এবং আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটিতে আছি আমি। এরপরের পুরো রাস্তাটাই ভয়ঙ্কর সুন্দর ছিল। 0 পয়েন্ট যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তই আমি উপভোগ করেছি। কাশ্মীরের পর এত সুন্দর রাস্তা আমি দ্বিতীয়বার দেখলাম। চলার এক পর্যায়ে দেখলাম ধূসর থেকে নীল আকাশ দেখা যাচ্ছে। বুঝলাম আমরা 0 পয়েন্টে চলে এসেছি, কারণ এই জায়গাটি কিন্তু বেশ উঁচুতে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উপরে। নেমেই আমি লিটারেলি মেঘ দেখতে পাচ্ছিলাম। তো এটা হচ্ছে 0 পয়েন্ট। মোটামুটি ওপেন একটা স্পেস আর কিছু পাহাড়ের মতো জায়গা রয়েছে আর একটা জলধারা যেটা এখন বরফ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডা আর ভয়ঙ্কর বাতাস। বাতাসের প্রকোপ এতটাই বেশি যে সেদিকে তাকানোই যায় না। এখানে আপনার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হতে পারে। সাথে অবশ্যই চকলেট আর পপকর্ন রাখবেন, হাঁপিয়ে উঠলে এগুলো খেলে ভালো লাগবে। তবে 0 পয়েন্টে দৃশ্য থেকেও ফিজিক্যালি কন্ডিশন চেঞ্জের যে ব্যাপারটা সেটা কিন্তু আমার কাছে বেশ অন্যরকম লেগেছে। হঠাৎ করে একটু একটু শ্বাসকষ্ট ফিল করা আর এক্সট্রিম ওয়েদার কন্ডিশন এর আগে কিন্তু আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। আর আমরা যে এখন অনেক উপরে আছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল করতে পারছিলাম। আমরা এই দোকানটাতে চা আর ম্যাগি খেলাম। কেন যেন কনস্ট্যান্টলি গরম কিছু খেতে ইচ্ছা করে।
আর এই দোকানটা না থাকলে মনে হয় না 0 পয়েন্টে আমরা 10 মিনিটের বেশি থাকতে পারতাম। ইনি হচ্ছেন কানন ভাই, আমাদের গাড়িতে এসেছেন সোলো ট্রিপে। এখানে আমরা মোটামুটি 30-40 মিনিট স্টে করলাম। আর মজার ব্যাপার হচ্ছে ঝকঝকে ক্লিয়ার ওয়েদার থেকে চোখের পলকেই দেখলাম সব কিছু কুয়াশায় ঢেকে গেল। ড্রাইভার আমাদেরকে তাড়া দিল, বলল তাড়াতাড়ি চলো, স্নোফল শুরু হতে পারে, আর বেশি দেরি করলে রাস্তা বরফে ঢেকে যেতে পারে এবং আমরা তখন আটকা পড়ব। সত্যিই দেখলাম কুয়াশায় সব কিছু ঢেকে যাওয়ার পর স্নোফল শুরু হলো। এমন বৈচিত্র্যময় ওয়েদার চেঞ্জ আমি আগে কখনো দেখিনি। নতুন এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স করার পর এত অবাক লাগছিল যে বলার মতো না। খুশি লাগছিল কারণ এত নতুন এক্সপিরিয়েন্স নিয়ে তারপর ফিরছিলাম। দুপুরে আমরা পৌঁছে গেলাম হোটেলে, দ্রুত লাঞ্চ সেরে নিলাম, তারপর রওনা হলাম গ্যাংটকের উদ্দেশ্যে। রাত 10টার দিকে পৌঁছে গেলাম গ্যাংটক। পরদিন আমাদের প্ল্যান ছিল সাঙ্গু লেক দেখতে যাব, কিন্তু স্নোফলের কারণে রাস্তা বন্ধ, তাই সে প্ল্যান ক্যান্সেল করতে হলো। সকালবেলা তাই চলে গেলাম এমজি মার্গে। এখানে কিছু প্রয়োজনীয় শপিং সেরে নিলাম। গ্যাংটকের পুলিশকে দেখলাম একটা সেগওয়ে নিয়ে এমজি মার্গ পেট্রোল করতে। তো মোটামুটি সারাদিন গ্যাংটকে ঘুরে সন্ধ্যার দিকে এই ট্যাক্সিটা নিয়ে আমরা চলে গেলাম শিলিগুড়ি। ভাড়া নিয়েছিল 2500 রুপি। সেখানে একটা হোটেলে নাইট স্টে করে পরের দিন সকালে চলে আসলাম নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। ইমিগ্রেশনে বেশ লম্বা লাইন ছিল। দেন ইমিগ্রেশনের কাজ সেরে উঠে পড়লাম ট্রেনে। ঠিক 11:30টার দিকে ট্রেন ছেড়ে দিল বাংলাদেশের উদ্দেশ্যে। আমাদের 6 দিনের এই সিকিম দার্জিলিং ট্রিপে পার পারসন খরচ হয়েছিল 22,000 টাকার মতো। তবে আপনারা যদি 7 জনের গ্রুপ করে আসেন অথবা প্রতি ক্ষেত্রেই শেয়ার ট্রান্সপোর্ট ব্যবহার করেন তবে খরচ কিন্তু বেশ কমিয়ে আনা সম্ভব। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনারা সিকিম দার্জিলিং ট্যুরের একটা ভালো ওভারভিউ পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।